নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। খবর দিনভরে মিমি রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবরের দিকে নজর রাখবো। সব প্রাথমিক শিক্ষককেই টেট পাস করতেই হবে। 2 বছরের সময়সীমা বেঁধে আগেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্টের এই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করতে চলেছে রাজ্য। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছে, আরো বিশদে জানাবে। মৈত্রেয়ী, ঠিক কি কোন গ্রাউন্ডে কি বিষয় নিয়ে আবেদন করতে চলেছে রাজ্য, কি জানানো হচ্ছে তাদের আবেদনে? দেখো, গত 1 সেপ্টেম্বর সর্বোচ্চ আদালতের তরফ থেকে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিয়ার বেঞ্চের নির্দেশ ছিল যে এই টেট পাস করা নিয়ে তারা একটি নির্দেশ দিয়েছিলেন এবং সেখানে তারা বলেছিলেন যে 2 বছরের সময়সীমা তারা বেঁধে দিয়েছিলেন এবং সেখানে উল্লেখ করেছিলেন সমস্ত প্রাথমিক শিক্ষককে যাদের 5 বছরের বেশি চাকরি রয়েছে তাদেরকে পদোন্নতির জন্য তাদেরকে টেট পাস করতেই হবে। একমাত্র ছাড় ছিল সেই সমস্ত শিক্ষকদের জন্য যে সমস্ত প্রাথমিক শিক্ষকদের 5 বছরের কম চাকরি বাকি ছিল। এবং এই নির্দেশ যে সর্বোচ্চ আদালতের নির্দেশ, সেটা কিন্তু রাজ্যের প্রায় 90,000 শিক্ষকের ওপর বলবৎ হওয়ার ছিল। এর আগেই আমরা দেখেছি গত 7ই অক্টোবর শিক্ষকদের সংগঠন এবিপিটি এর তরফ থেকে একটি রিভিউ পিটিশন ফাইল করা হয় এবং তারপরে রাজ্যের তরফ থেকেও কিন্তু এর রিভিউ পিটিশন ফাইল করা হচ্ছে বলে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। রাজ্যের তরফ থেকে এই যে মামলা রয়েছে, যে এই রায় রয়েছে, এই রায়কে পুনর্বিবেচনা করার জন্য রিভিউ পিটিশন ফাইল করা হচ্ছে এবং সেটার জন্য সমস্ত রকম প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি আদালত সূত্রে। সঙ্গে থাকো মৈত্রী। সুপ্রিম নির্দেশ পুনর্বিবেচনার আবেদন রাজ্যের সব প্রাথমিক শিক্ষককে টেট পাস করতেই হবে। 2 বছরের সময়সীমা বেঁধে আগেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শুধুমাত্র চাকরির 5 বছর বাকি থাকলে ছাড় দেওয়া হয়েছিল। এই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়ে এবার স্পেশাল রিভিউ পিটিশন করতে চলেছে রাজ্য। কথা বলবো সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, এই আবেদন কেন রাজ্যের, কেন এই সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনা চাইছে রাজ্য? জটিলতা কোথায় কোথায় ছিল এর আগে? দেখো, সুপ্রিম কোর্টের এই নির্দেশ যদি রাজ্যকে মানতে হয় তাহলে প্রায় লক্ষাধিক শিক্ষক তাদেরকে টেট দিতে হবে। ইতিমধ্যেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর যে পরিসংখ্যান তৈরি করেছে যে যারা এখনো পর্যন্ত টেট দেয়নি অন্তত প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য, সেই সংখ্যাটা প্রায় লক্ষাধিক, অর্থাৎ 1 লক্ষেরও কাছাকাছি শিক্ষক। সেক্ষেত্রে সবাইকে যদি টেট দিতে হয়, কত সংখ্যক শিক্ষক শিক্ষিকা আগামী দিনে এই টেট উত্তীর্ণ হবে? তার কারণ টেট দেওয়ার জন্য যে মানসিকতার প্রয়োজন রয়েছে শিক্ষক শিক্ষিকাদের, তার মধ্যে অনেক শিক্ষক শিক্ষিকাদেরই কি সেই মানসিকতা রয়েছে? একাধিক প্রশ্নের সম্মুখীন হচ্ছিল বারবারই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এবং সেই কারণেই স্কুল শিক্ষা দপ্তরের তরফে নবান্নের শীর্ষ মহলে সম্মতি জানানোর জন্য, অর্থাৎ সম্মতি দেওয়ার জন্য এই ফাইল পাঠানো হয়েছিল যে তারা মনে করছে যে প্রাথমিক শিক্ষক, যেখানে প্রায় 1 লক্ষ কাছাকাছি শিক্ষক যাদের ওপর এই সুপ্রিম কোর্টের নির্দেশ প্রভাব পড়তে পারে, আগামী দিনে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে পঠন পাঠন নিয়ে শঙ্কার জায়গা, অর্থাৎ একটা প্রভাব পড়তে পারে আগামী দিনে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের এই নির্দেশে পুনর্বিবেচনা বা রিভিউয়ের জন্য রাজ্য সরকারের তরফে আলাদাভাবে রিভিউ পিটিশন করা উচিত এবং নবান্নের তরফে তারপর সেটা সবুজ সংকেত দেওয়া হয় যে তারা রিভিউ পিটিশন করতে পারেন, অর্থাৎ রাজ্য স্কুল শিক্ষা দপ্তর রিভিউ পিটিশন করতে পারেন। তার কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ 2011 সালের পর থেকে টেট নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের। তার আগে পর্যন্ত রাজ্যে যত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে বেশিরভাগটাই টেট ছাড়া নিয়োগ রয়েছে। এআইসিটির গাইডলাইনও তাই ছিল, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে সংস্থাগুলি ছিল তাদেরও গাইডলাইন ছিল। যদিও আমাদের এ রাজ্যে টেট নেওয়ার যে নির্দেশিকা সেটা অনেকটা দেরিতেই কার্যকর করা হয়। ফলত সব মিলিয়ে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা প্রায় 1 লক্ষর কাছাকাছি শিক্ষক শিক্ষিকাদের ওপর এর প্রভাব সরাসরি পড়ত। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যে এই পরিসংখ্যানও তৈরি করা হয়েছে যে কোন কোন শিক্ষক শিক্ষিকাদের টেট নেই, অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি পরবর্তী ক্ষেত্রে এই নির্দেশকেই কার্যকর করে এগোয় তাহলে কোন কোন শিক্ষক শিক্ষিকাদের টেট দিতে হবে সেই পরিসংখ্যানও স্পষ্ট করে দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে। যদিও স্কুল শিক্ষা দপ্তর মনে করছে যে রাজ্যের তরফে করা এই রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্ট সাড়া দিলেও দিতে পারেন, তার কারণ রাজ্যের যুক্তি থাকবে এক্ষেত্রে যে বহুদিন আগেই এই শিক্ষক শিক্ষিকারা প্রাথমিক শিক্ষক হয়েছেন। ফলত সেক্ষেত্রে আগামী দিনে তাদের এই পরীক্ষা দেওয়ার, প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার মানসিকতা কতটা রয়েছে এক্ষেত্রে 2009 বা তার আগের উদাহরণগুলিও তুলে ধরবে। কারণ তুমি জানো যে 2009-এর আগেও কিন্তু প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের
ব্রিজ কোর্স নিয়েও একটি গুরুত্বপূর্ণ রায় ছিল, যা নিয়েও রাজ্যের একাধিক প্রাথমিক স্কুলে প্রভাব পড়েছিল। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে 2009-এর আগেও রাজ্যের কি অভিজ্ঞতা হয়েছে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে, সেই উদাহরণও তুলে ধরা হবে সুপ্রিম কোর্টে। ফলত এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ, তার প্রভাব সরাসরি প্রায় 1 লক্ষ শিক্ষক শিক্ষিকাদের ওপর পড়ত, এবং সেই কারণেই রাজ্য মনে করেছে যে গোটা বিষয়টি রিভিউতে যাওয়া প্রয়োজন, আর সেই কারণেই রাজ্য রিভিউ পিটিশনে গেছে। অনেক ধন্যবাদ সোমরাজ। রাজাবাজারে ম্যানহোলে দেহ, ম্যানহোল থেকে উদ্ধার পচা গলা দেহ দেখে মাসখানেক আগে মৃত্যু হয়েছে বলে অনুমান। পড়ে গিয়ে মৃত্যু নাকি খুন করে ম্যানহোলে দেহ ফেলে দেওয়া হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, তদন্ত করছে পুলিশ। আমাস্ট্রিট থানার অন্তর্গত কেশবচন্দ্র সেন স্ট্রিটে ম্যানহল থেকে উদ্ধার পচা গলা দেহ। ইতিমধ্যে সেই ঘটনাস্থল পুলিশের তরফ থেকে কর্ডন করা হচ্ছে এবং যে প্লেস অফ অকুরেন্স সেখানে ঘিরে রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে প্রায় 1 থেকে 1.5 মাসের পচা গলা দেহ এবং ম্যানহলের ভেতর থেকে তা উদ্ধার করা হয়েছে। ম্যানহলের ঢাকনাও বন্ধ ছিল। সেক্ষেত্রে দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, গোটা বিষয়টি ইতিমধ্যে আমাস্ট্রিট থানা পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে আমাস্ট্রিট থানার যে পুলিশ, সেই পুলিশ এবং ডিসি ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। কিছুক্ষণ আগেই কলকাতা পুলিশের হোমিসাইড ঘটনাস্থল ঘুরে গেছে, ডগ স্কোয়াড নিয়ে আসা হয়েছিল। অর্থাৎ এটি নিছক একটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে মৃত্যুর পেছনে, গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত ব্যক্তির নাম পরিচয় জানা সম্ভব হয়নি, কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান 35 থেকে 40 বছরের কাছাকাছি বয়স হতে পারে এবং যুবকের দেহ উদ্ধার হয়েছে বলেই জানা যাচ্ছে। কী কারণে মৃত্যু, দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসার পরই সেই কারণ জানা যাবে। ক্যামেরায় অর্চন গোস্বামীর সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। অনুপ্রবেশ ইস্যুতে বিরোধীদের কড়া আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর। ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগ তুলে চড়া সুর। সব অনুপ্রবেশকারীকে দেশ ছাড়া করা হবে, হুঙ্কার প্রধানমন্ত্রীর। वोट बैंक की राजनीति के लिए राष्ट्र की सुरक्षा को जानबूझकर खतरे में डाला गया। जब हम इस विषय को गंभीरता से उठा रहे हैं तो कुछ लोग देश हित से ज्यादा अपने स्वार्थ को ऊपर रख रहे हैं। ये लोग घुसपैठियों को अधिकार दिलाने के लिए राजनीतिक लड़ाई लड़ रहे हैं। इनको लगता है कि देश एक बार टूट गया, आगे भी टूटता रहे। हम भारत में रह रहे हर घुसपैठिए को बाहर निकाल करके ही रहेंगे। নদিয়ায় আটক বাংলাদেশি ব্লগারকে জিজ্ঞাসাবাদ গয়েশপুর ফাঁড়ির পুলিশের। বাংলাদেশের বাসিন্দা মুফতি আব্দুল্লাহ আল মাসুদ। রাজ্যের একাধিক জায়গায় বাড়ি ভাড়া নিয়ে বাস করছিল মাসুদের ভিসার মেয়াদও অনেক আগেই শেষ হয়েছে বলে জানা যাচ্ছে। কথা বলবো রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, এই মাসুদ কতদিন আগে ভারতে এসেছিল, কিভাবেই বা জানাজানি হলো যে তার ভিসা শেষ হয়ে গেছে, তাও সে এদেশে বসবাস করছে এখনো? দেখো, মুফতি আব্দুল্লাহ আল মাসুদ 2018 সালে যে জানতে পারা যাচ্ছে, 2018 সালে সে বাংলাদেশ থেকে ভারতে আসে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় সে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন এবং তার ভিসার মেয়াদ, সেই ভিসার মেয়াদও কিন্তু উত্তীর্ণ, অর্থাৎ ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তারপরেও তিনি ভারতে বসবাস করছিলেন বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া করে এবং তাকে ইতিমধ্যেই কল্যাণী থানার গয়েশপুর ফাঁড়ির পুলিশ তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে এবং তার কাছ থেকে জানার চেষ্টা করছে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারপরেও তিনি কি করে ভারতে বসবাস করছিলেন। তার থেকে বড় বিষয় হচ্ছে যেই বাড়িতে ভাড়া থাকছিলেন তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যদিও সেই বাড়ির লোকজন কিন্তু মুখ খুলতে নারাজ, তারা কোনো কথাই বলেনি। এবং সবথেকে বড় বিষয় যে বাড়ি ভাড়া দেওয়ার আগে তার যে পরিচয় থাকার কথা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন করা হয়েছিল বাড়ির মালিককে, তা নিয়ে কিন্তু কোনো কথা বলেননি। স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তাদের যেটা বক্তব্য রয়েছে, এই মাসুদ বাড়িতে থাকলেও এলাকায় কারোর সাথে বেশি মিশতেন না, তবে মাঝে মাঝে লোকজন আসতেন, কখনো বাংলাদেশ থেকে লোক আসতেন বলে এমনটা কিন্তু দাবি করছে স্থানীয় বাসিন্দারা। তবে কি কারণে তিনি এখানে বসবাস করছিলেন সেটা কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে এবং তার যে ভিসার মেয়াদ অনেক আগে শেষ হয়ে গেছিল সেটা কিন্তু জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে, সেটাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ।
তবে মাসুদকে কিন্তু এখনো পুলিশ গ্রেপ্তার করেনি, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং যেই ঘরে তিনি থাকতেন সেখান থেকে ল্যাপটপ সহ একাধিক জিনিসপত্র সেটাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। তবে মাসুদকে নিয়ে এখনো পর্যন্ত পুলিশ কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এমনটাই পুলিশ জানতে পারা যাচ্ছে, কারণ তার কাছ থেকে আরও কিছু জানার চেষ্টা করছে পুলিশ। দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে যে সমস্ত জিনিস পাওয়া গেছে সেটা কিন্তু খতিয়ে দেখছে। সব থেকে বড় বিষয় হচ্ছে মাসুদের যে ভিসার মেয়াদ ছিল সেই ভিসার মেয়াদ কবে শেষ হয়েছে, কি কারণে শেষ হয়েছে, এখনো পর্যন্ত তিনি ভিসার মেয়াদ কেন বৃদ্ধি করেননি, তারপরে তিনি ভারতে কেন বসবাস করছিলেন সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। ধন্যবাদ। মাসুদকে কি করেছিলেন? মাসুদকে কি করেছিলেন আপনি? মাসুদকে কি করেছিলেন? মাসুদকে কবে থেকে ছিলেন? কি করেছিলেন? কবে থেকে ছিলেন? কবে থেকে ছিলেন? এটা যাচ্ছেন কেন? মাসুদ ভাই আপনাদের বাড়ি ভাড়া কবে দিলেন? গসপুরে কবে দিয়েছিলেন বাড়ি ভাড়া? মাসুদকে কবে দিয়েছিলেন? আল মাসুদ তিনি বাংলাদেশ থেকে পালিয়ে এখানে এসেছে। বলতে বলবেন না, আপনার স্বামী পালিয়ে গেল কেন? হেলমেট পাতে দিয়ে পারবো না, আপনার সাথে হেলমেট মাসুদ পালিয়ে গেল কেন? ক্ষমা করবেন আমাকে। কবে থেকে ছিলেন? মাসুদকে ছিলেন কি করে? মাসুদকে কি করেছিলেন? ইউটিউবার ছিল এখানে কি নাম বলতো? মাসুদ মাসুদ উনি ভাড়া থাকতেন এটা শুনেছি, এবং যার বাড়িতে ভাড়া থাকতেন সেও এখানকার লোক না, সেও বাইরের লোক। এমনি কথাটা তো বলতেন, বউ আসতো মাঝে মাঝে, ছেলে মেয়েও আসতো, আবার চলে যেত। এসআইআর এখনো শুরু হয়নি, তার আগে আজব কাণ্ড। অশোকনগরের বুথে নেই কোনো ভোটার। দুশ্চিন্তায় অশোকনগরে 159 নম্বর বুথে 900 ভোটার। 2002 সালের ভোটার তালিকায় তাদের নামই নেই। নির্বাচন কমিশনের তালিকায় ক্ষোভ ভোটারদের। অশোকনগর বিধানসভা কেন্দ্রের গুমা ঘোষপাড়ার ঘটনা। কথা বলবো, জিয়াউল রয়েছে সঙ্গে। জিয়াউল, এটা কিভাবে সম্ভব? 900 জন ভোটার, তারা ভোট দিয়েছিলেন অথচ তাদের নামই নেই ওয়েবসাইটে। দেখা গেল অশোকনগরের গুমা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকায় 159 নম্বর বুথ এলাকায়, সেখানে দেখা যাচ্ছে 2002 সালের যে ওয়েবসাইটে অর্থাৎ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লিস্ট বেরিয়েছে, সেখানে এই 900 জনের কোনো নামই নেই। তারা কিন্তু প্রায় 100-150 বছর ধরে এখানে বসবাস করছে, এর আগেও ভোট দিয়েছে, 2002-এও ভোট দিয়েছে, কিন্তু এখন যে নির্বাচন কমিশন ওয়েবসাইট বার করেছে সেখানে দেখা যাচ্ছে এই 900 জনের নাম পুরোটাই উধাও হয়ে গেল। আর জানি এলাকার একটা আতঙ্ক ছড়িয়েছে, তার কারণ তার একটাই স্পষ্ট বক্তব্য যে তারা একাধিকবার ভোট দিয়েছে, 2002-এ ভোট দিয়েছে, 2003-এ কিন্তু দেখা যাচ্ছে কাগজে নাম রয়েছে ভোটার লিস্টে, কিন্তু এখন দেখা যাচ্ছে 2002-এ যে ওয়েবসাইট বার করেছে নির্বাচন কমিশন সেই লিস্টের নাম পুরো 900 জনের নামই কিন্তু উধাও হয়ে গেলেন। আর এ নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন এলাকার মানুষজন। তাদের একটাই দাবি, অনেকে রাতে ঘুম হচ্ছে না ভয়ে আতঙ্কে, তার কারণ এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পরেই কিন্তু পানিহাটিতে মৃত্যু হয়েছে বা ভয়ে আতঙ্কে মৃত্যু হচ্ছে, বলে এই আতঙ্ক কিন্তু কাজ করছে। ইতিমধ্যেই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের পথে নেমেছেন যে সবটাই বিজেপি এবং একেবারে নির্বাচন কমিশনের যোগসাযোগে এই নামগুলো বাদ দেওয়া হচ্ছে শুধুমাত্র মানুষের আতঙ্ক ভয় তৈরি করার জন্য। আর এ নিয়ে কিন্তু এই মুহূর্তে আতঙ্কে কাজ করছে এই অশোকনগরের গুমা 159 নম্বর বুথ এলাকায়। ধন্যবাদ জিয়াউল। 2002 সালের ভোটার লিস্টে আমাদের পাড়ায় গুমা ঘোষপাড়ার এদের কারুরই নাম নেই। আমাদের 2003 সালের ভোটার লিস্টটা পাওয়া যাচ্ছে। দেশ স্বাধীন হওয়ার আগে থেকে এখানকার আমরা স্থানীয়, 34 সালে দলিল আছে। তার সত্ত্বেও কেন আমাদের নামটা মিস্টেক হলো, একটা দুশ্চিন্তার মধ্যে আছি। আমরা তাহলে কি বাংলাদেশি? 2003 সালের লিস্টে আর কি দেখাচ্ছে, কিন্তু 2002 সালের লিস্টে আমাদের পাওয়াই যাচ্ছে না, নামটা নেই। বাড়ি জমি জায়গা চাষবাস করে খাই, সব যদি হয়ে যায় তাহলে তো আমাদের বাংলাদেশি বলে তকমা দেবে। মানসিক যন্ত্রণার মধ্যে আছি। বাপ দাদার জমি জায়গা আছে, চাষবাস করে খাই, এবার সেটা যদি বিদেশি তকমা দেয় তাহলে কি করে চাষবাস করবো? 1919 সালে দলিল আছে আমার, আমি যে অফিসে কার্ড করেছিলাম তখন দেখিয়েছিলাম। আমাদের এখানে 10টা বুথ, আমাদের বুথটাই আউট হয়ে গেছে, অন্য বুথগুলো আছে 2-3 আসছে, আবার টোটাল বুথ আউট হয়ে গেছে। আগে আমাদের বুথ ছিল 54, সেই বুথ 54 এখন 59 হয়েছে, 159 নাম নেই। বিশাল চিন্তিত, অনেকে তো সুসাইড করছে চিন্তা করে যে ভোট নেই, আমাদের চলে যেতে হবে দেশ থেকে। রাত্রে ঘুম হয় না এই নিয়ে চিন্তা। আমাদের দাদু রয়েছে এখানে, স্যার কাগজপত্র আছে, মানে প্রায় 150-200 বছর হবে আমাদের নাম নেই। 2002 সালের ভোটার লিস্টটাই পুরো নেই। গ্রামবাসীরা অনেকে চিন্তিত, সবারই খাওয়া ঘুম বন্ধ হয়ে যাচ্ছে এই নিয়ে যে কেন লিস্টটা চলে গেল। আমরা তো এখানকার নাগরিক, অনেক বছর ধরে এখানে, কিন্তু এখন আমাদেরই লিস্টটা চলে গেল। কেন গেল এটা আমরা কেউই জানি না। এখন কি করে পাওয়া যাবে সেই ব্যবস্থা চাই। গতকালই অশোকনগরে তালিকা থেকে ভোটারদের নাম বাদ নিয়ে সরব হন কুণাল ঘোষ। অশোকনগরে গুমা 1 গ্রাম পঞ্চায়েত, হাবড়া 2 ব্লক
অশোকনগর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে 159 নম্বর যে বুথটা কোনো ভোটারই নেই দেখাচ্ছে, সেটায় প্রায় 900 ভোটার আছেন, অর্থাৎ একটা বুথে 900 ভোটার উড়িয়ে দিয়েছে। এবার বলুন, কোথায় কুচবিহার, কোথায় অশোকনগর, কোথায় 400, কোন বুথে 900, কোন অমুক, এগুলো উড়িয়ে দিয়ে বসে আছে। কিসের থেকে উড়িয়েছে? 2002 এর ভোটার লিস্ট থেকে উড়িয়েছে। 2002 এর ভোটার লিস্টে এরা ছিলেন কিনা? হ্যাঁ ছিলেন। প্রমাণ কি? হার্ড কপি। নেই কোথায়? আজকে সফট কপিতে। সেটা কোথায় আছে? নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। ফলে এইখানে এই কারচুপিটা চলছে। আর এখানে অমিত শাহ যারা বলছেন, বারবার ওনাদের আমরা ধরাশায়ী করে দিয়েছি, বারবার ধরাশায়ী হয়েছেন, আরো একবার আমরা ধরাশায়ী করে দেবো। নিউজ 18 বাংলার খবরের পরই মিলল ভোটার লিস্ট, মিলল কালচিনির উধাও হয়ে যাওয়া ভোটার তালিকা। বিএলওর হাতে ভোটার লিস্ট তুলে দিল কমিশন। 2002 এর লিস্ট থেকে 12/227 বুথের ভোটারদের নাম উধাও হয়ে যায়। কোনো বিএলও তার পরিবারের নামও ছিল না, তালিকায় ছিল না প্রাক্তন পঞ্চায়েত সদস্যের নামও। নিউজ 18 বাংলার খবরের পরই মিলল তালিকা। 2002 সালের তালিকায় নাম দেখে স্বস্তি। কথা বলবো রাজকুমারের সঙ্গে। রাজকুমার, আমরাই এই খবর দেখিয়েছিলাম এবং তারপর অবশেষে ভোটার লিস্ট পাওয়া গেল এবং এই নতুন ভোটার লিস্টে নিজেদের নাম দেখে খুশি ভোটাররা কি বলছেন তারা? একদমই। দেখো মিমি, বুধবার দিন প্রথম আমরা এই খবর দেখাই, এক্সক্লুসিভলি এই খবর আমরাই বুধবার দেখাই এবং তারপরেই কিন্তু নড়েচড়ে বসে নির্বাচন কমিশন, প্রশাসন সকলেই। বিএলও এতদিন হতাশ ছিল আমাদের কাছে, তিনি তার হতাশার কথা জানিয়েছিলেন যে তালিকাতে গোটা একটি বুথ, যে 12/227 নম্বর বুথ, সেই বুথের যে 2002-তে যে 549 জনের যে ভোটার ছিল, সেই গোটা তালিকাটাই একেবারে উধাও হয়ে গেছিল। কিন্তু তারপরে এই খবরের পরেই নড়েচড়ে বসে এবং ইতিমধ্যেই কিন্তু ওই যে তালিকা, সেই তালিকা নির্বাচন কমিশন খুঁজে পেয়েছে এবং খুঁজে তার যে হার্ড কপি সেটা বিএলওর কাছে দেওয়া হয়েছে এবং বিএলওকে বলেছে আপনি যে লিঙ্কের যেভাবে কাজ করার সেইভাবে এই তালিকা ধরে করুন। কিন্তু এখন পর্যন্ত কিন্তু অনলাইনে কিন্তু এই তালিকা পাওয়া যাচ্ছে না। যদিও এই তালিকা পাওয়ার পরে বিএলওর হাতে, যেহেতু নির্বাচন কমিশনের একেবারে বুথ লেভেলে সরাসরি হচ্ছে এই বিএলও হচ্ছে তার প্রতিনিধি নির্বাচন কমিশনের, তার হাতে এই তালিকায় আসায় কিন্তু স্বস্তিতে বিএলও থেকে ওখানকার মানুষেরা, তার কারণ সকলেই এখন দেখছেন যে সকলের নাম রয়েছে, ফলে আর তাদের কোনো অসুবিধা হবে না। এবং এই কারণে আমরা যেহেতু এই খবর দেখিয়েছি এবং তারপরে এই উদ্যোগ হয়েছে, আমাদেরকে সকলেই ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ রাজকুমার। এর ওই সময়ের মানে 227 পার্টের মানে পুরো বুথটার নামটা মানে হাফিজ হয়ে গেছিল। আচ্ছা, এখন ওই লিস্টটা পাওয়া গেছে? হ্যাঁ, লিস্টটা পাওয়া গেছে। আর ওখানে নাম আছে? এখন সবারই নাম আছে, এখন ভালোভাবে আমি কাজ করতে পারবো। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই যে আপনাদের জন্যই মানে প্রশাসনের হয়ে বসে মানে এই লিস্টটা মানে দিয়েছে, এখন মানে ভালোভাবে আমি কাজ করতে পারবো। আমাদের পার্টির ভোটার লিস্টটাই গায়েব আছে, কারোর নাম নেই। এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম, ভাবলাম যে বিডিও সাহেবের কাছে যাব, কিন্তু আপনাদের ওই যে চ্যানেলে দেখানোর পর তারপরে আজকে শুনলাম যে না, লিস্টটা পাওয়া গেছে। এখন আমাদের সমস্যা মিটে, এটা নিয়ে আমরা খুব খুশি। নিউজ 18 বাংলাকে ধন্যবাদ দিই যে আপনাদের জন্য এটা হইল। বিকেলে এসআইআর নিয়ে রণকৌশল বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে বৈঠক করবেন ভার্চুয়ালি, থাকবেন জনপ্রতিনিধিরাও। আরও জানবো, রয়েছে সঙ্গে আবির, এই বৈঠক নিয়ে কি জানা যাচ্ছে? দেখো, প্রায় 17,000-এরও বেশি সাংগঠনিক পদাধিকারী এবং একই সঙ্গে হচ্ছে যারা জনপ্রতিনিধি তারা উপস্থিত থাকতে চলেছেন আজকের বৈঠকে। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান কি তা আগে স্পষ্ট করে দিয়েছেন তিনি, এবং গত আগস্ট মাসে তুমি জানো যখন বৈঠক তিনি করেছিলেন ভার্চুয়ালি এর আগে, তখনই বিএলএ 1 এবং বিএলএ 2 এর কি ভূমিকা পালন করতে হবে সেটাও মনে করিয়ে দেওয়া হয়েছিল। যেহেতু এসআইআর এর প্রক্রিয়া শুরু হতে চলেছে, এই প্রক্রিয়াতেই ব্যক্তিদের দায়িত্ব কি হতে চলেছে, তারা কোন বিষয় বা কোন ইস্যুগুলোকে সামনে রেখে রাস্তাতে থাকবেন সেটি আজকে মনে করিয়ে দেওয়া
দেওয়া হবে। গত দুদিন ধরে তুমি দেখেছো যে তৃণমূল কংগ্রেস যেটা জানিয়েছে যে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তারা 1 লক্ষ লোক নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর তারা ঘেরাও করবে, তারা অবস্থান কর্মসূচি পালন করবে। এবং গত দুদিন ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে সেখানে তারা বলছে যে বহু জায়গাতে নাম দেখতে পাওয়া যাচ্ছে কাগজে রয়েছে কিন্তু ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই পরিস্থিতি নিয়ে দলের নেতাকর্মীদের কি ভূমিকা হবে সেটাই আজকে মূলত আলোচ্য বিষয় এবং সেটাই হচ্ছে আজকে এই বৈঠকের ক্ষেত্রে দিক নির্দেশ করবেন অভিষেক। ধন্যবাদ আবির। বিএলওর বিরুদ্ধে কমিশনে বিজেপি, কাটোয়ায় বিএলওর দায়িত্বে তৃণমূল বুথ সভাপতি। তৃণমূল নেতা কেন বিএলও, এই প্রশ্ন তুলছে বিজেপি। কথা বলবো আরো, সঙ্গে রয়েছে রণদেব। রণদেব, বিজেপির মূল অভিযোগটা কি? দেখো, বিজেপির এখান থেকে অভিযোগ করা হচ্ছে যে 270 কাটোয়া বিধানসভা 258 নম্বর বুথের বিএলও যিনি পুরাণচন্দ্র ঘোষ, তিনি হচ্ছেন ওই বুথেরই আবার তৃণমূলেরই অঞ্চল বুথ সভাপতি। বিজেপি বলছে যে যে ব্যক্তি রাজনৈতিক দলের একদম সক্রিয় কর্মী, এলাকার বুথ সভাপতি, সেই যদি ওই এলাকার বিএলওর দায়িত্ব পায় তাহলে ভোটার লিস্টে কিরকম ভাবে স্বচ্ছ থাকবে বা স্বচ্ছ কাজ হবে সেইটা কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। সেই কারণেই তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে, একটা লিখিত দিয়েছে কাটোয়া নির্বাচন আধিকারিকের কাছে এবং রাজ্য নির্বাচন কমিশনে মেল করা হয়েছে এবং ওদের দাবি যেটা যে অবিলম্বে যেন বিএলওকে সরিয়ে দেওয়া হয়, অন্য নতুন বিএলও নিয়োগ করা হয়। এদিকে মহকুমা শাসক জানিয়েছেন যে এই অভিযোগ পাওয়া গেছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। ধন্যবাদ। কাটোয়া 2 নম্বর ব্লকের অন্তর্গত 258 নম্বর বুথের যিনি বিএলও আছেন উনি আবার তৃণমূলের অর্থাৎ শাসক দলের বুথ সভাপতি আছে। ওই বুথেরই বুথ সভাপতি। নির্বাচন কমিশনের কাছে আমাদের স্পষ্ট প্রশ্ন, যে এই যদি তৃণমূলের শাসক দলের নেতাদেরকে ব্যবহার করা হয় নির্বাচনের কাজে তাহলে স্বচ্ছতা কোথায় থাকবে? এটা তো নির্বাচন কমিশনকে চোখে ধুলো দিয়ে তৃণমূল কিছু স্থানীয় আধিকারিককে দিয়ে এই পথ অবলম্বন করে আবার নির্বাচনে জেতার একটা প্রচেষ্টা তারা করছে। আমি বিএলও হয়েছি 10/7/2025 তারিখ থেকে। মানে আমাকে যখন বিএলওর অ্যাপয়েন্টমেন্ট দেয় আমাকে তো কিছু জিজ্ঞেস করেনি তো যে এরকম আপনি পার্টির সঙ্গে যুক্ত কিনা বা কোনো পার্টির বুথ সভাপতি, এসব তো আমাকে জিজ্ঞেস করেনি। আমাকে অ্যাপয়েন্টমেন্ট ধরিয়ে দিয়েছে, আমি কাজ করছি। মানে রাজনীতি এখানে আসবে না, আপনার বুথ সভাপতির ভূমিকা এখানে আসবে না, কোনো রাজনৈতিক প্রভাব এখানে পড়বে না। আমাকে তো অফিস থেকে ডিউটি দিয়েছে, ঠিক আছে? অফিস যদি আমাকে বলে করতে আমি বিএলও ডিউটি করব। অফিস যদি বলে যে আপনি বুথ সভাপতি আছেন আপনার বিএলও ডিউটি করাই যাবে না, আমি